আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা ঠিক মতো শোনা যায়? বলো তো একটু, কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, বোর্ডটা সম্পূর্ণ ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এটা একটু বলো। কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছ? কথা আচ্ছা, ঠিক আছে, আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। ওকে, আসো, আমরা গতদিন যেখান থেকে শেষ করছি সেখান থেকে আমরা পড়বো। ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে পুষ্প সংকেত। আমরা পড়তেছি চ্যাপ্টার 7, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। ঠিক আছে, চ্যাপ্টার 7। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পুষ্প সংকেত। আচ্ছা, পুষ্প সংকেত কথাটার অর্থ কি? পুষ্প সংকেত বিষয়টা এটাই, আমরা একটা ফুলকে ধরে নাও যে একটা জবা ফুল। জবা ফুলের তো অনেকগুলো অংশ আছে, তাই না? যেমন জবা ফুলের পাপড়ি আছে, উপবৃতি আছে, বৃতি আছে। তো আমরা মানে এই যে এইভাবে না বলে যে জবা ফুলের একটা 5টা পাপড়ি আছে, 5টা উপবৃতি আছে, এইভাবে না বলে আমরা জাস্ট একটা সংখ্যার মাধ্যমে, একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করব। হ্যাঁ, যেমন কেমিস্ট্রিতে আমরা কি করি? কেমিস্ট্রিতে যে বিআর, বিআর মানে কি? ব্রোমিন, তাই না? তাহলে ব্রোমিন আমি পুরাটা না বলে জাস্ট বিআর দ্বারা সেটাকে প্রকাশ করতেছি। যেমন কার্বন, আমি কার্বন পুরাটা লিখতে গেলে অনেক সময় লাগতো, তাই না? কিন্তু আমি শুধুমাত্র সি লিখতেছি, তোমরা বুঝতে পারতেছো কার্বন। তো এটাই আমরা বায়োলজিতে এরকম একটা পুরা ফুলকে একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, এটা হচ্ছে পুষ্প সংকেত। তো পুষ্প সংকেত লেখার জন্য আমাদের পুষ্পের বিভিন্ন অংশ, পুষ্পের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে হবে, ধারণা রাখতে হবে পুষ্পের অংশ। তো পুষ্পের অংশগুলো হচ্ছে, একটা পুষ্পে প্রথমে যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে মঞ্জরি পত্র। মঞ্জরি পত্র থাকতে পারে। ওকে, এরপরে থাকতে পারে উপমঞ্জরি পত্র। উপমঞ্জরি পত্র। এরপরে থাকতে পারে উপবৃতি। এরপরে থাকতে পারে বৃতি। এরপরে থাকে দল। ঠিক আছে, এরপরে থাকবে পুংস্তবক, পুংস্তবক
এরপর 7 নাম্বার স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। ঠিক আছে, তাহলে ফুলের এই অংশগুলা থাকতে পারে। ঠিক আছে, তাহলে মঞ্জরিপত্র, উপমঞ্জরিপত্র, উপবৃতি, বৃতি, দল, তারপরে পুংস্তবক এবং স্ত্রী স্তবক। ওকে, বেশি নিচে বা উপরে লিখেন না। ঠিক আছে, লিখবো না, সমস্যা কি। আচ্ছা, তাহলে এগুলোকে, এই জিনিসগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করব সেটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আমরা যদি ইংরেজি বর্ণমালা দিয়ে এই জিনিসগুলোকে প্রকাশ করতে চাই, ঠিক আছে, আগে ফার্স্টে আমরা পড়ি বাংলা বর্ণমালা। লেখে না কেন? আচ্ছা, ফার্স্টে আসো আমরা বাংলা বর্ণমালা দিয়ে শিখি, বাংলা বর্ণমালা। ওকে, বাংলা বর্ণমালা দিয়ে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মঞ্জরিপত্র, হ্যাঁ, আমরা এটার প্রথম অক্ষরগুলো নিতে পারি, এই যে ম আর প। মঞ্জরিপত্রকে আমরা সংক্ষেপ প্রকাশ করতে পারি ম প দ্বারা। ওকে, আচ্ছা, উপমঞ্জরিপত্র তাহলে কি উ ম প, তাই না? তাহলে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে উ ম প। এরপরে উপবৃতি উব্রি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে উব্রি। বৃতি তাহলে ব্রি। তারপরে দলমণ্ডল শুধুমাত্র দ। ঠিক আছে, আচ্ছা, একটা ছাড়া পড়ছে এখানে, 6 নাম্বার হচ্ছে পুংস্তবক না, এটা হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট। ঠিক আছে, এবং 7 নাম্বার হচ্ছে পুংস্তবক, পুংস্তবক, এবং 8 নাম্বার হচ্ছে স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। ঠিক আছে, তাহলে পুষ্পপুটের সংকেত কি? শুধুমাত্র পু। ঠিক আছে, পুংস্তবকের সংকেত হচ্ছে পুং। পুষ্পপুট যেহেতু শুধুমাত্র পু, পুংস্তবকের হচ্ছে পুং। ঠিক আছে, তাহলে বলো তো যে স্ত্রী স্তবকের কি হবে? হ্যাঁ, সবগুলো তো আমি শিখাই দিলাম। দেখো তো, মঞ্জরিপত্র ম প, উপমঞ্জরিপত্র উ ম প। ঠিক আছে, উপবৃতি উব্রি, বৃতি শুধুমাত্র বৃ, দলমণ্ডল তাহলে শুধুমাত্র দ। তার মানে কি প্রথম অক্ষরগুলা। তাহলে বলো তো যে স্ত্রী স্তবক, এটার সংক্ষিপ্ত রূপটা কি হবে? হ্যাঁ, স্বপ্না আক্তার, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমা ইসলাম, এখন ক্লাস কেন? আচ্ছা, এখন ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাতে আমার আরেকটা ক্লাস আছে, রাতের বেলা একটা ক্লাস আছে। সেটা হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছি, যেখানে আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিতে পারবো আর কি। ঠিক আছে, তো রাতে যেহেতু ওইটা আছে, এই কারণে আজকে সকালে ক্লাসটা নিচ্ছি, বুঝছো? ঠিক আছে, বলো তো তোমরা যে স্ত্রী স্তবক এটার সংক্ষিপ্ত রূপ কি হতে পারে? সবগুলো একটু দেখলে যে প্রথম অক্ষর দ্বারা হচ্ছে, তাই না? তাহলে বলো তো এটার স্ত্রী স্তবক এটার সংক্ষিপ্ত রূপটা কি হবে? বলো দেখি। আছো কেউ? আচ্ছা, ঠিক আছে। আহ এটা অনেকে বলবা যে এটার প্রথম অক্ষর স্ত্রী হবে, কিন্তু আসলে স্ত্রী হবে না, এটা হবে গ। ঠিক আছে, গতে মনে রাখতে পারো, গতে গর্ভাশয়, এই কথাটা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আসো ইংরেজি বর্ণমালা দ্বারা আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা শিখি একটু। ইংরেজি, আমরা পুষ্প সংকেতটাকে ইংরেজি বর্ণমালা দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে ইংরেজি বর্ণমালা আমরা মঞ্জরিপত্রকে প্রকাশ করব বি আর দিয়ে। ঠিক আছে, আমরা মঞ্জরিপত্রকে প্রকাশ করি বি আর। উপমঞ্জরিপত্র এর হচ্ছে বি আর এল। উপবৃত্তি এটাকে আমরা প্রকাশ করি ই কে। বৃত্তিকে আমরা প্রকাশ করি শুধুমাত্র কে দ্বারা। ঠিক আছে, এরপরে দলমণ্ডল, দলমণ্ডলকে আমরা প্রকাশ করব সি দ্বারা। পুষ্পপুট পি এ জি। ঠিক আছে, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো আমি
এই ইংরেজি, বাংলা তো সহজেই মনে রাখা যায়, তাই না? বাংলা তো সহজেই মনে রাখা যায়, কিন্তু ইংরেজি এটা একটু মনে রাখার সমস্যা হইতে পারে। ঠিক আছে, এই কারণে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতাম। আমি এভাবে পড়তাম এটাকে, বি, এই যে প্রথম অক্ষরটা কি এখানে আছে, বি। হ্যাঁ, আমি এভাবে বাংলা দিয়ে পড়তাম, বি, তারপরে কি আছে, বে, বি বে, ই কে, বিবেক। আমি পড়তাম এভাবে, বি বি ই কে, বিবেক। ঠিক আছে, তারপরে সি পি এ জি, সিপাগ, একসাথে পড়তাম, বি বি ই কে, বিবেক সিপাগ, বিবেক সিপাগ, এভাবে পড়তাম। বুঝছো? তাহলে প্রথমটা হচ্ছে বি আর এল, ই কে, কে সি পাগ, একসাথে পড়ে নিতাম। বুঝলা বিষয়টা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই এই সংকেতগুলা অবশ্যই মনে রাখতে হবে, এই সংকেতগুলা অবশ্যই মনে রাখতে হবে পুষ্প সংকেত লেখার জন্য। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে আমি পরের অংশে যাব। হয়েছে কিনা একটু বলো আমাকে, হয়েছে কিনা আমাকে একটু বলো। হলে আমাকে বলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসো, আমরা পুষ্প সংকেত পড়ার জন্য কিছু সংক্ষিপ্ত রূপ শিখলাম। এবার আমরা আরো কিছু বিষয় শিখব। সেটা হচ্ছে 1 নাম্বার, এক প্রতিসম যে ফুলগুলো আছে, মনে রাখো, এক প্রতিসম ফুল, প্রতিসম ফুল, এক প্রতিসম ফুলের জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করব সেই চিহ্নটা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এরপর আসো, ফুলটা যদি বহু প্রতিসম হয়, বহু প্রতিসম ফুলের জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে 3 নাম্বার, ফুলটা যদি একলিঙ্গ হয়, একলিঙ্গ, একলিঙ্গ হইলে চিহ্নটা হচ্ছে এইটা। যদি উভলিঙ্গ হয়, উভলিঙ্গ হয়, চিহ্নটা হচ্ছে এইটা। ঠিক আছে, সরি, উভলিঙ্গ বলতেছি, স্ত্রীলিঙ্গ হয়, একলিঙ্গ না। যদি পুরুষ ফুল হয়, পুং ফুল হয়, আর যদি স্ত্রী ফুল হয় তাহলে এইটা। ঠিক আছে, এরপরে যদি উভলিঙ্গ হয়, উভলিঙ্গ, তাহলে কি, যে পুরুষ আর স্ত্রী দুইটা, দুইটাই থাকবে এই চিহ্নের মাধ্যমে মধ্যে, তাই না? আচ্ছা, এরপর আসো, যদি ফুলটাতে, যদি ফুলটাতে সম সংযোগ থাকে, সম সংযোগ থাকে, তাহলে এটার ওপরে এমন একটা দাগ দিতে হয়, অথবা অথবা এরকম একটা চিহ্ন ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো, সরি সরি, এটা হচ্ছে অসম সংযোগ। ওকে, আচ্ছা, এরপরে 7 নাম্বার, যদি সম সংযোগ থাকে, সম, সম সংযোগ, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হয়। ওকে, এবং যদি অসংখ্য বোঝায়, অসংখ্য, অসংখ্য বুঝাইলে এই যে আলফা বা ইনফিনিটি, এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। ঠিক আছে, তাহলে এই কথাগুলো যদি মনে রাখতে পারো, এখন আমাদের ফুল আঁকানো অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলে দিই, তোমাদের গতকাল আরেকটা বিষয় আমি পড়াইছি, তোমাদের মনে আছে কিনা, একটা হচ্ছে গর্ভ, আমি পড়াইছিলাম গর্ভপাদ। ঠিক আছে, গর্ভ শীর্ষ, আর এটা হচ্ছে গর্ভকুটি। ঠিক আছে, তাহলে গর্ভপাদ এটা দেখতে কেমন ছিল, এই যে গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে অন্যান্য স্তবকগুলো আছে। আর গর্ভশীর্ষ, এটার সংকেত কেমন ছিল, এই যে এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ওপরে অন্যান্য স্তবকগুলো ছিল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা পড়ছি। তাহলে এটা যদি তোমাদের হয়, আমাকে বলো, আমি একটা পুষ্প সংকেত আকারে দেখাবো তোমাদের। ঠিক আছে, আচ্ছা,
তোলা হলে বলো এই সংকেতগুলা। তোলা হয়েছে? ওকে, ঠিক আছে। এবার আসো, তাহলে পুষ্প সংকেত লেখার নিয়মটা আগে শিখাই, তারপর একটা পুষ্প সংকেত আঁকাই, ঠিক আছে? তাহলে পুষ্প সংকেত লেখার নিয়ম। নিয়ম তাহলে পুষ্প সংকেত লেখার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লিখতে হবে, যদি পুষ্পটাতে মঞ্জরি পত্র থাকে, মঞ্জরি পত্র যদি থাকে তাহলে মঞ্জরি পত্রের কথাটা আগে লিখতে হবে। এরপরে লিখতে হবে উমপ। হ্যাঁ, যদি উপমঞ্জরি পত্র থাকে তাহলে তারপরে সেই কথাটা লিখতে হবে, ঠিক আছে? প্রথমে মঞ্জরি পত্র, তারপরে উপমঞ্জরি পত্র। এরপরে লিখতে হবে যে ফুলটা এক প্রতিসম, এক প্রতিসম নাকি বহু প্রতিসম, বহু প্রতিসম, এটা লিখতে হবে, ঠিক আছে? এরপরে লিখতে হবে ফুলটা কি একলিঙ্গ, একলিঙ্গ নাকি উভলিঙ্গ, উভলিঙ্গ, ঠিক আছে? এটা লিখতে হবে। এরপরে লিখতে হবে ফুলটার যদি উপবৃতি থাকে, যদি ফুলটার উপবৃতি থাকে অর্থাৎ উবৃ থাকে তাহলে উপবৃতি লিখতে হবে। ফুলটার যদি বৃতি থাকে বৃতি লিখতে হবে। ফুলটার যদি দল থাকে দল লিখতে হবে। দল তো থাকবেই, ফুলের দল নাও থাকতে পারে, ওটা আমি পরে আলোচনা করতেছি। এরপর আসো, পুংস্তবক যদি থাকে পুং লিখতে হবে। এবারে গর্ভাশয়টা অধিগর্ভ নাকি অধগর্ভ এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে একটা পুষ্প সংকেত লেখার নিয়ম। তাহলে আসো এইটা অ্যাপ্লাই করে, এইটা অ্যাপ্লাই করে আমরা একটা পুষ্প সংকেত লিখব, সেটা হচ্ছে জবার পুষ্প সংকেত। জবার পুষ্প সংকেত, ঠিক আছে? তাহলে জবার পুষ্প সংকেতে এই যে মঞ্জরি পত্র বা উপমঞ্জরি পত্র, এই দুটা জিনিস আসলে থাকে না, ঠিক আছে? জবার ক্ষেত্রে মঞ্জরি পত্র বা উপমঞ্জরি পত্র কোনোটাই থাকে না, ঠিক আছে? তাহলে জবা এক প্রতিসম ফুল নাকি বহু প্রতিসম ফুল? আচ্ছা, প্রতিসমতা মানে কি এটা আমি ফার্স্টে বুঝাই দিই। দেখো, প্রতিসমতা হচ্ছে আমাকে যদি, দেখো, মাঝ বরাবর কাটা হয়, আমাকে ঠিক মাঝ বরাবর যদি কাটা হয় তাহলে কি আমার এই পাশ যেমন হবে এই পাশও ঠিক তেমনই হবে না? হ্যাঁ, তাহলে এই বরাবর বাদে তুমি অন্য যে কোনো বরাবর আমাকে যদি কাটো তাহলে কিন্তু আমি দুই পাশ সমান হব না, ঠিক আছে? তাহলে আমি তাহলে কি দ্বিপ্রতিসম। কিন্তু একটা বস্তু যদি গোলাকার হয় বা একটা ফুল যদি এই যে গোলাকার হয় তাহলে ফুলটাকে তুমি যেই দিক দিয়ে কাটো দুই পাশ কি সমান হয়ে যাবে না? এই পাশেও যদি কাটো দুই পাশ কি সমান হয়ে যাবে না? সমান হয়ে যাবে। তাহলে অনেক দিক থেকে, সব দিক থেকে কাটলেই যদি ফুলটা সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বহু প্রতিসম। তাহলে জবা হচ্ছে একটা বহু প্রতিসম ফুল। তাহলে জবার সংকেতটা কেমন হবে? এই যে বহু প্রতিসম। তাহলে এক প্রতিসম নাকি বহু প্রতিসম, এই বহু প্রতিসমর সংকেতটা আমি দিলাম। এরপরে দিতে হবে ফুলটা কি একলিঙ্গ নাকি উভলিঙ্গ। জবা ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই থাকে, এই কারণে জবা ফুল এটা হচ্ছে একটা উভলিঙ্গ ফুল। ওকে, এরপরে লিখতে হবে জবার উপবৃতি আছে কিনা। তাহলে উপবৃতি আছে কিনা, জবার অবশ্যই উপবৃতি আছে। গতকাল আমরা অ্যাস্টিভিশন দেখছি না, ওই যে জবার উপবৃতি বৃতি দল। তাহলে জবার উপবৃতিতে কোন ধরনের অ্যাস্টিভিশন দেখা যায়? নিশ্চয় ওপেন দেখা যায়, তাই না? ওপেন মানে কি? মুক্ত। তাহলে জবার উপবৃতির সংখ্যা হচ্ছে 5টা এবং এখানে যে ধরনের অ্যাস্টিভিশন দেখা যায় সেটা হচ্ছে ওপেন। এরপর আসো জবার বৃতি। জবার বৃতি হচ্ছে 5টা
এবং জবাববৃত্তি কিন্তু ভালভেট, মনে আছে কিনা তোমাদের? জবাববৃত্তিতে অসম সংযোগ, সরি, জবাববৃত্তিগুলা মুক্ত অবস্থায় নাই, এটা কি অবস্থায় আছে? যুক্ত এবং সমসংযোগ আছে এদের মধ্যে। তাহলে জবার উপবৃত্তি লিখলাম, বৃত্তি লিখলাম, এরপরে কি লিখতে হবে? দল। দল মানে কি? পাপড়ি। ঠিক আছে, তাহলে জবার পাপড়ির সংখ্যা কয়টা? জবার পাপড়ির সংখ্যা নিশ্চয়ই 5টা, এবং এদের মধ্যে কোনো ধরনের সংযোগ নাই, একটার সাথে আরেকটা পাপড়ি লাগানো না। ঠিক আছে, এবং একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখো, অসম সংযোগ বলতে আমি বলছি না যে এরকম একটা চিহ্ন দিতে হয় ওপর দিয়ে। জবার যে বৃত্তি আছে এবং দল আছে, এই দুইটার মধ্যে না একটা অসম সংযোগ বিদ্যমান, বুঝছো? এই দুটার মধ্যে একটা অসম সংযোগ বিদ্যমান। তাহলে বৃত্তি আর দলের মধ্যে একটা অসম সংযোগ দিলাম। এরপর আসো পুংস্তবক। পুংস্তবকের সংখ্যা কতগুলা? মনে রাখো, পুংস্তবক থাকে অসংখ্য এবং পুংস্তবকগুলা একে অপরের সাথে যুক্ত থাকে। এবং লাস্টে গর্ভাশয়। গর্ভাশয়ের সংখ্যা 5টা, গর্ভাশয়ের সংখ্যা 5টা, এবং গর্ভাশয়ের মধ্যেও সমসংযোগ থাকে। এবং গর্ভাশয়টা কি? গর্ভপাদ। ঠিক আছে, গর্ভাশয়টা গর্ভপাদ, এই কারণে গর্ভাশয়ের নিচে আমি একটা দাগ দিচ্ছি। এই হচ্ছে বিষয়। তাহলে দেখো তো বুঝছো কিনা? জবার জবার তাহলে ফুলের পুরা ফুলটাকে আমরা এই সংকেতের মাধ্যমে প্রকাশ করতেছি। জবা বহু প্রতিসম, জবা উভলিঙ্গ, উপবৃত্তি 5টা কিন্তু মুক্ত। বৃত্তি কয়টা? বৃত্তি হচ্ছে 5টা এবং যুক্ত। ঠিক আছে, দলমণ্ডল কয়টা? দলমণ্ডল 5টা, মুক্ত, সংযোগ নাই। তাহলে পুংস্তবক কয়টা? পুংস্তবক অসংখ্য এবং একে অপরের সাথে যুক্ত আছে। গর্ভাশয় কি? গর্ভপাদ, এবং গর্ভাশয় 5টা সংযুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, এই সংকেতটা লিখতে হবে, লেখার পরে এই সংকেতের ব্যাখ্যাটা দিতে হবে। সংকেতের ব্যাখ্যা, সংকেতের ব্যাখ্যাটা আমাদের দিতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাটা কি? এটা তো এখন নিজে থেকে পারা যায়, তাই না? 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা বহু প্রতিসম। 2 নম্বর কথা কি? এটা উভলিঙ্গ, উভলিঙ্গ। 3 নম্বর কথা হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তি 5টি, তবে মুক্ত। এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে কি? মুক্ত অবস্থায় আছে। 4 নম্বর কথা হচ্ছে বৃত্তি কয়টা? বৃত্তিও 5টি, তবে কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে, তাই না? আচ্ছা, তবে এখানে আরেকটা কথা লিখতে হবে যে বৃত্তির 5টা যুক্ত অবস্থা আছে, এবং দেখো দলের সাথে কিন্তু একটা অসম সংযোগ আছে। তাহলে এখানে আরেকটা কথা যদি আমি অ্যাড করি, দলের সাথে যেহেতু সংযুক্ত আছে, তার মানে কি? দল লগ্ন, এই কথাটা বলে দিতে পারো, অথবা মুখে বলে দিতে পারো যে দলের সাথে বা পাপড়ির সাথে অসম সংযোগ থাকে। ঠিক আছে, এই কথাটাও বলতে পারো। এরপর আসো 5 নাম্বার হচ্ছে দল। হ্যাঁ, দল 5টি মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এরপরে 6 নম্বর পুংস্তবক অসংখ্য, অসংখ্য যুক্ত থাকে। 7 নম্বর কথা কি? দেখা যাচ্ছে লেখা? আচ্ছা, দেখা যাবে। 7 নম্বর কথা হচ্ছে গর্ভাশয় 5টা যুক্ত অবস্থায় থাকে, এবং গর্ভাশয়টা কেমন বলতো? গর্ভপাদ বা অধিগর্ভ বলতে পারি, তাই না? তাহলে গর্ভাশয় 5টি যুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ, অধিগর্ভ। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। ঠিক আছে, বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। বুঝলে আমাকে বলো, বুঝছো কিনা আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে যাব।
বুঝছো? কেউ আছো? বুঝছো? আচ্ছা, আমি আমার মতো আগে যাই তাইলে, তোমরা অনেকেই নাই। আচ্ছা, জবার আমরা পড়লাম, এবার আমরা ধানেরটাও তাহলে পড়ে ফেলি। ঠিক আছে, এবার আমরা ধানেরটাও পড়বো। ধানের পুষ্প সংকেত, ধানের পুষ্প সংকেত। তাহলে ধানের পুষ্প সংকেত, ধান হচ্ছে এক প্রতিসম। আমাদের প্রথমে কি লিখতে হবে? সরি, আমাদের যদি মঞ্জরি পত্র থাকে ধানের, সেটা আমাদের লিখতে হবে। তো ধানের মঞ্জরি পত্র আছে, ঠিক আছে, তাহলে মপ, মপ আছে। ধানের যেহেতু মঞ্জরি পত্র আছে, এটার উমপ আছে, উপমঞ্জরি পত্র আছে, সেটাও লিখতে হবে। এরপরে এক প্রতিসম নাকি বহু প্রতিসম? ধান হচ্ছে মনে রাখো এক প্রতিসম, ঠিক আছে, তাহলে এক প্রতিসমর চিহ্ন হচ্ছে এটা। এরপরে একলিঙ্গ নাকি উভলিঙ্গ? ধান উভলিঙ্গ। এরপরে আসো, ধানের উপবৃত্তিটা নাই। হ্যাঁ, এখানে একটা খেলা আছে, বুঝছো? এখানে খেলাটা হচ্ছে পুষ্পপুট কি? পুষ্পপুট এটা কি? গতকাল আমি বলছি, ঠিক আছে, গতকালের ক্লাস মন দিয়ে করলে এটা পারবা। পুষ্পপুট কি? পুষ্পপুট হচ্ছে যদি ফুলের বৃতি এবং দল দুইটা আলাদাভাবে চেনা না যায়, তাহলে সেটাকে আমরা বলবো পুষ্পপুট। ঠিক আছে, যদি বৃতি এবং দল এই দুটা জিনিসকে আলাদাভাবে চেনা না যায়, তখন সেটাকে আমরা বলবো পুষ্পপুট। ঠিক আছে, তো ধানের যে পাপড়ি, পাপড়িটা কি কখনো দেখছো? হ্যাঁ, পাপড়িটা কিন্তু আসলে দেখে চেনা যায় না, তাই না? তার মানে কি, ধানের বৃতি নাই, দল নাই, তাহলে কি আছে? পুষ্পপুট আছে। তাহলে এই দুটা জিনিস যদি না থাকে, তাহলে থাকবে কি? পুষ্পপুট। ঠিক আছে, তাহলে ধানের পুষ্পপুট, পুষ্পপুটের সংকেত হচ্ছে পু। কয়টা? দুইটা। ধানের পুষ্পপুট কয়টা? দুইটা। ঠিক আছে, এরপরে পুষ্পপুটের কি পুং আর গ লিখতে হবে। তাহলে পুং, পুং এর সংখ্যা মনে রাখো 6টা, তবে দুই পাশে তিনটা তিনটা করে সজ্জিত থাকে, 3+3, তিনটা তিনটা করে সজ্জিত অবস্থা থাকে। এবং এবং গতে গর্ভাশয়, গর্ভাশয় ওই যে গর্ভপাদ, এবং গর্ভাশয়ের সংখ্যা কয়টা? গর্ভাশয়ের সংখ্যা হচ্ছে, গর্ভাশয়ের সংখ্যা হচ্ছে, সরি 5টা না, গর্ভাশয়ের সংখ্যা হচ্ছে 1টা। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, সরি এখানে আমি দিলাম কেন? ব্র্যাকেট তো হবে না। আচ্ছা, 3+3 জাস্ট। ওকে, তাহলে এ হচ্ছে ধানের পুষ্প সংকেত। তাহলে ব্যাখ্যাটা তোমরা এখন লিখতে পারবা না? ব্যাখ্যাটা তোমরা এখন লিখতে পারবা না, আমি বলে দিচ্ছি মুখে, তোমরা লিখে নিবা। দেখো, ধানের কি আছে? মঞ্জরি পত্র আছে, উপমঞ্জরি পত্র আছে। ধান কি এক প্রতিসম, উভলিঙ্গ। ঠিক আছে, পুষ্পপুটের সংখ্যা কয়টা? পুষ্পপুটের অংশকে আমরা কি বলি? টেপাল। ওই যে সেপাল পেটাল টেপাল করছি না? টেপাল মানে কি? পুষ্পপুট, পুষ্পপুটের অংশ। ঠিক আছে, তাহলে টেপাল কয়টা? টেপাল হচ্ছে 2টা। ঠিক আছে, পুংস্তবক, পুংস্তবক কয়টা? 6টা, তবে 2 স্তরে সজ্জিত থাকে, এই কথাটা লিখতে হবে। দুই পাশে তিনটা তিনটা করে থাকে, 2 স্তরে সজ্জিত থাকে। গর্ভাশয়, অধিগর্ভ, এবং গর্ভাশয়ের সংখ্যা কয়টা? 1টা। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাটা তোমরা নিজেরা দিতে পারবা না এখন? বলো তো আমাকে, সুমিত, ব্যাখ্যাটা কি নিজে দিতে পারবা নাকি পারবা না? বলো দেখি, পারবা? আচ্ছা, লিখছো নিজে নিজে অলরেডি? ঠিক আছে, ধন্যবাদ। যাক, একটা অ্যাক্টিভ স্টুডেন্ট তুমি। ওকে, এবার আসো,
আমরা যে বিষয়টা পড়ব, এবার আমরা যে বিষয়টা পড়ব, এতক্ষণ তো আমরা পুষ্প সংকেত পড়লাম, তাই না? এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক, ওকে। তো পুষ্প প্রতীক আমরা দুইটা ফুলের পুষ্প প্রতীক পড়ব, একটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক আর একটা হচ্ছে ধানের। ঠিক আছে, একটা হচ্ছে জবা ফুলের আর একটা হচ্ছে ধানের। হ্যাঁ, তো পুষ্প প্রতীক মানে হচ্ছে ফুলটা দেখতে কেমন, তার জন্য সেটার আমরা একটা চিত্র আঁকাবো। ঠিক আছে, একটা সংক্ষেপ চিত্রের মাধ্যমে আমরা দেখাবো ফুলটা কেমন। আমরা একটু আগে সংকেতের মাধ্যমে ফুলটা কেমন সেটা দেখলাম, এবার আমরা চিত্রের মাধ্যমে, সংক্ষিপ্ত একটা চিত্রের মাধ্যমে দেখবো যে ফুলটা কেমন। ঠিক আছে, তো ফুলের কেন্দ্র বরাবর কি থাকে বলতো? ফুলের কেন্দ্র বরাবর থাকে গর্ভাশয়, তাই না? গতকাল আমরা অমরা বিন্যাস পড়ছি, মনে আছে কিনা? অমরা বিন্যাস পড়ছি আমরা, তোমাদের মনে আছে কিনা? অমরা বিন্যাসটা কেমন ছিল বলতো? অমরা বিন্যাস জবা ফুলের এক্সাইল, মনে আছে? এক্সাইল, জবা ফুলের অমরা বিন্যাসটা হচ্ছে এক্সাইল। তো এক্সাইল অমরা বিন্যাসটা দেখতে কেমন সেটা তোমাদেরকে একটু দেখাই। এক্সাইল অমরা বিন্যাসটা দেখতে কিছুটা এমন। আচ্ছা, এখানে লিখে দিই, তোমাদের বইয়ে চিত্রটা সুন্দর করে দেওয়া আছে, চিত্রটা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাইল অমরা বিন্যাস, বুঝছো? তো আমরা একটু আগে পুষ্প সংকেতে কি দেখলাম বলতো? আমরা পুষ্প সংকেতে দেখলাম যে জবা ফুলের গর্ভাশয় কয়টা থাকে? 5টা থাকে, এবং এটা হচ্ছে অধিগর্ভ থাকে, এবং এদের মধ্যে সমসংযোগ থাকে, তাই না? তাহলে এই জিনিসটাই আমি আঁকাবো এখন। দেখো, আমি এই জিনিসটাই এখন আঁকাবো। গর্ভাশয় তাহলে 5টা আছে। গর্ভাশয়ের সংখ্যা কয়টা? গর্ভাশয়ের সংখ্যা নিশ্চয় 5টা। এই যে, তাহলে যেহেতু সমসংযোগও আছে, তাহলে কি 5টার মধ্যে অবশ্যই সংযোগ থাকবে। ঠিক আছে, তাহলে সংযোগটাও দিতে হবে। 3টা আঁকাইলাম। ওকে, 4টা, এই যে 5টা। দেখছো, তাহলে আমরা গর্ভাশয় কিন্তু আঁকাইলাম। ঠিক আছে, আমি একটু স্টাইল করে দিতে পারি এর ভেতরে। আচ্ছা, দিলাম না, ঠিক আছে, তোমরা এখানে পেন্সিল দিয়ে এখানে দাগ দিয়ে দিতে পারো। ঠিক আছে, যে এটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, এরপর আসো, এর চারপাশে চারপাশে দুটা দাগ দাও। এটার উপরে, এটা ঠিক উপরে আমি আঁকাবো জবা ফুলের পাপড়ি। এটা ঠিক উপরে আমি যে জিনিসটা আঁকাবো সেটা হচ্ছে জবা ফুলের পাপড়ি। তো আমরা অ্যাস্টিভেশন যখন পড়ছি গতকাল, অ্যাস্টিভেশনে দেখছি জবা ফুলের পাপড়ি টুইস্টেড ধরনের। হ্যাঁ, ওই যে পড়ছি না যে জবা ফুলের উপবৃত্তি বৃত্তি দল, ও ভাই টুই, টুইতে কি? টুইস্টেড। ও ভাই টুই, তাহলে জবার দলটা দেখতে কেমন? দল দেখতে কেমন? টুইস্টেড, তাই না? জবার দল দেখতে কেমন? দল দেখতে টুইস্টেড। তাহলে এই যে এটা হচ্ছে একটা পাপড়ি, এটা হচ্ছে একটা পাপড়ি। টুইস্টেড মানে কি? পাকানো, তার মানে কি? এক এক। ঠিক আছে, একটা পাপড়ির ওপর আরেকটা পাপড়ি উঠে যাবে। ঠিক আছে, এই যে দেখো, এটা এটা এই পাপড়িটার ওপর আরেকটা পাপড়ি উঠে গেল, এই পাপড়িটার ওপর, এই পাপড়িটার ওপর আরেকটা পাপড়ি উঠে যাবে। এই যে দেখো, এই পাপড়িটার ওপর আরেকটা পাপড়ি উঠে গেল। আচ্ছা, এই দুটা পাপড়ি একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে আঁকাই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, পাপড়িগুলো আঁকাইলাম, পাপড়িগুলো দেখতে কেমন? পাপড়িগুলো দেখতে টুইস্টেড ধরনের, তাই না? এটা তো আমরা গতকালই পড়ছি যে জবা ফুলের পাপড়িটা আসলে কেমন? টুইস্টেড ধরনের। যারা এই জিনিসগুলো প্রথম পড়তেছো তাদের জন্য একটু কষ্টকর হবে, যারা মানে সেকেন্ড ইয়ার আছো আর কি।
ঠিক আছে, কিন্তু ফার্স্ট ইয়ার তোমরা যদি এখন বই পড়ো সুন্দর করে দেখতে বুঝতে পারবা জিনিসগুলা। ঠিক আছে, ওকে দেখো টুইস্টের ধরনের। ওকে, এবং আমি কি বলছি, আমি বলছি আচ্ছা এখানে আমরা গর্ভাশয়টা আঁকাইছি, পুংকেশর তো আঁকাই নাই। ঠিক আছে, তাহলে পুংকেশর, আমি এই পুংকেশর গুলো আঁকাই ফেলি। এই যে এগুলো হচ্ছে পুংকেশর, ব্যাঙের ছাতার মতো যে জিনিসগুলা, এগুলো হচ্ছে পুংকেশর। পুংকেশরের সংখ্যা কতগুলা? অসংখ্য। একটু আগে জবা ফুলের সংকেতে আমরা দেখছি পুংকেশরের সংখ্যা কয়টা? পুংকেশরের সংখ্যা হচ্ছে অসংখ্য, তাই না? তাহলে এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে পুংকেশর। আচ্ছা পুরাটা দিয়ে দিবা, ঠিক আছে, আমি পুরাটা আঁকাচ্ছি না, পুরাটা দিয়ে দিবা। এবং আমি কি বলছি, ওই যে দলমণ্ডল এবং পুংকেশরের মধ্যে একটা অসম সংযোগ থাকে, তাহলে এই যে পাপড়ি আর এটার মধ্যে একটা অসম সংযোগ দিয়ে দাও। এই যে দেখো পাপড়ির সাথে পুংকেশরের কি আছে, একটা অসম সংযোগ আছে। ঠিক আছে, তাহলে অসম সংযোগটাও দিয়ে দিলাম। এরপরে জবা ফুলের আর কি আছে বলতো? উপবৃতি আছে। এবং জবা ফুলের উপবৃত্তিটা কেমন, ওই যে তোমাদের মনে আছে কিনা, ও ভাই টু। ঠিক আছে, আমি বলছিলাম জবার উপবৃত্তি, উপবৃত্তি, বৃত্তি, আর এটা হচ্ছে দল। তাহলে টুইস্টেড দল তো আমি আঁকাইছি, তাহলে জবা ফুলের বৃত্তিটা কেমন? বৃত্তিটা হচ্ছে ভালভেট। আর ভালভেটের চিত্রটা গতকাল আমি দেখাইছি, ভালভেটের চিত্রটা কেমন? প্রান্ত স্পর্শ করে থাকবে। তাহলে আমি এখন কি আঁকাবো? জবা ফুলের বৃত্তিটা আঁকাচ্ছি। ঠিক আছে, তাহলে ধরে নাও এই যে এখানে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে বৃত্তি। হ্যাঁ, এবং বৃত্তিতে কি হবে, একটার সাথে আরেকটা সংযোগ থাকবে। হ্যাঁ, ভালভেট মানে কি, প্রান্ত স্পর্শ করে থাকবে। তাহলে এটা একটা বৃত্তি, এটা একটা বৃত্তি, এই দুটার মধ্যে কি সংযোগ আছে। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা বৃত্তি আঁকাই। তাহলে এদের মধ্যেও সংযোগ আছে। এখানে আরো একটা বৃত্তি আঁকাই। এদের মধ্যেও সংযোগ আছে। এখানে আরো একটা বৃত্তি আঁকাইলাম, এদের মধ্যেও সংযোগ আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখো আমি ভালভেট কিন্তু আঁকাই ফেলছি, জবার উপবৃত্তি এটা। ঠিক আছে, জবার উপবৃত্তি। আচ্ছা, এবং সরি উপবৃত্তি না, এটা হচ্ছে বৃত্তি। এবং লাস্ট ওয়ান, জবার কি আঁকাইতে হবে? জবার আঁকাইতে হবে উপবৃত্তি। তাহলে উপবৃত্তিটা কেমন? ওতে ওপেন, তাই না? তাহলে জবার উপবৃত্তিটা এবার আঁকাবো, কিন্তু জবার উপবৃত্তিতে কোনো ধরনের সংযোগ থাকবে না। তাহলে এই যে এটা হচ্ছে জবার উপবৃত্তি, ওপেন। ওকে, তাহলে এ হচ্ছে ওপেন। বুঝতে পারলা বিষয়টা? তাহলে এ হচ্ছে জবা ফুলের পুষ্প সংকেত, জবা ফুলের সরি পুষ্প সংকেত বলতেছি, পুষ্প প্রতীক। এবং এখানে একটা জিনিস, আর একটা বিষয় দিতেই হবে, জবা ফুলের পুষ্প প্রতীক যখন আঁকাবা তখন একটা জিনিস তোমাকে দিতেই হবে, সেটা হচ্ছে এখানে একটা ফোঁটা দিতে হবে। এই ফুলের ওপরে একটা ফোঁটা দিতে হবে, যে ফোঁটাটার নাম হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ, এটা কখনোই ভুল করা যাবে না। পুষ্প প্রতীক আঁকাবা যখন, মাতৃ অক্ষটা অবশ্যই দিতে হবে। এই পুষ্প সংকেতটা আঁকানোর পরে উপরের দিকে একটা ফোঁটা দিয়ে দিবা, শেষ। ওকে, এরপরে এই অংশটাকে কি বলি আমরা? উপবৃত্তি। উপবৃত্তি, এটাকে আমরা কি বলি? বৃত্তি। এবং এই ভেতরের অংশটাকে আমরা কি বলি? দল। এরপরে এই যে এইটা, এটা কি বলতো? এটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবক।
স্তবক, এরপরে এটা কি, এটা হচ্ছে স্ত্রী স্তবক বা গর্ভাশয়, স্ত্রী স্তবক লিখে দিই, স্ত্রী স্তবক বা গর্ভাশয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা পুষ্প প্রতীক আঁকায় ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ভাইয়া মাতৃ অক্ষটা কি? হ্যাঁ, মাতৃ অক্ষ কিছুই না, মাতৃ অক্ষ কিছুই না, যে অংশ থেকে ফুলটা উৎপন্ন হয় সে অংশটাকে বলা হয় মাতৃ অক্ষ। ঠিক আছে, লিখে নাও যে যে অক্ষতে ফুলের সৃষ্টি হয় সেটা হচ্ছে মাতৃ অক্ষ। ঠিক আছে, যদি প্রয়োজন মনে করো এটা লিখে নাও। মাতৃ অক্ষ কি? যে স্থান থেকে ফুলের সৃষ্টি হয় সেটা হচ্ছে মাতৃ অক্ষ। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের হয়েছে এটা আঁকানো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জবা ফুলেরটা পড়লাম, এটা হচ্ছে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জবা। এবার আসো ধানেরটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক, এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। ঠিক আছে, তো ধানে এরকম দুইটা দুইটা আবরণ থাকে। এটা হচ্ছে একটাকে বলা হয় লেমা, এটাকে বলা হয় লেমা, এবং এটাকে বলা হয় পালিয়া। একটা হচ্ছে লেমা এবং আরেকটা হচ্ছে পালিয়া। তো ধানের কি আছে? গর্ভাশয় আছে, আমরা একটু আগে পুষ্প সংকেতে দেখছি গর্ভাশয় আছে, তাহলে যে এটা হচ্ছে গর্ভাশয় দিলাম। এটা কি? এটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, এরপরে ধানের পুংস্তবক কয়টা বলো তো? তিনটা তিনটা করে দুই পাশে সাজানো থাকে, একটু আগে আমরা পড়ছি, তাই না? তিনটা তিনটা করে দুই পাশে সাজানো থাকে। তাহলে তিনটা তিনটা করে আমরা দুই পাশে দিয়ে দিব, গর্ভাশয়ের দুই পাশে তিনটা তিনটা করে। তাহলে এই যে এই পাশে তিনটা দিই, ধানের পুংস্তবক গুলা দেখতে কিছুটা এমন প্রজাপতির মতো। ঠিক আছে, ওকে, তাহলে এ হচ্ছে এ হচ্ছে পুংকেশর। তাহলে এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়, আর এগুলা কি? এগুলো হচ্ছে পুংকেশর, পুংকেশর। এবং এখানে লাস্ট ওয়ান আরেকটা জিনিস দেখাতে হবে, এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় লোডিকিউল। এই জিনিসটাকে বলা হয় লোডিকিউল। ওকে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে আমরা ধানের পুষ্প প্রতীক এবং জবার পুষ্প প্রতীক দুটাই পড়ে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারলাম? আমাকে বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা আমাকে বলো, আমাকে জানাও, এরপরে আমরা আগাবো। ঠিক আছে, তোলা হয়েছে, তাহলে আসো। আচ্ছা, 2 মিনিট রেস্ট করো তাইলে। ঠিক আছে, অলরেডি মোটামুটি 50 মিনিট পড়া হয়ে গেছে। ঠিক আছে, একটু রেস্ট করো, তারপরে আবার শুরু করি। সুমিত, বুঝতেছো যা পড়াইছি? বুঝছো? পরীক্ষায় আসলে লিখতে পারবা? ভাইয়া টানা করেন? কি টানা করবো? ক্লাস টানা করবো এটা বলতেছো?
আচ্ছা, টানা করতেছি, সমস্যা নেই। তাহলে এবার আসো, আমরা যে জিনিসটা পড়বো, এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্যটা পড়বো, ঠিক আছে? তো একটা কথা লিখে নাও, এসো তিন গুচ্ছ বাঁশ। এই কথাটা লিখে নাও যে এসো তিন গুচ্ছ বাঁশ। তো এ মানে তো একবীজপত্রী, শতে মনে রাখো সমান্তরাল, সমান্তরাল, ঠিক আছে? তাহলে একবীজপত্রীর পাতার শিরাবিন্যাস যেটা, পাতার শিরাবিন্যাস, শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। ওকে, তিন মান হচ্ছে ট্রাইমেরাস, ট্রাইমেরাস, ঠিক আছে? ট্রাইমেরাস পুষ্প মনে রাখো, ঠিক আছে? ট্রাইমেরাস কথাটার অর্থ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের যে ফুলগুলো হবে সেগুলো হয় প্রায় মানে কি তিন, সেগুলো হয় তিনটা হবে অথবা তিনের গুণিতক হবে, অর্থাৎ তিনটা হইতে পারে, ছয়টা হইতে পারে, নয়টা হইতে পারে, ঠিক আছে? কিন্তু চারটা হবে না, পাঁচটা হবে না, তিন, ছয়, নয়, 12 এরকম হইতে পারে আর কি, বুঝছো? এটা হচ্ছে ট্রাইমেরাস। এরপর আসো, একবীজপত্রী উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের গুচ্ছমূল দেখা যায়, এদের গুচ্ছমূল দেখা যায়। এবং বাতে মনে রাখো, বাতে মনে রাখো বীজপত্র, শতে মনে রাখো শীর্ষীয়, বীজপত্র শীর্ষীয়, এই কথাটা মনে রাখো, ঠিক আছে? বাতে বীজপত্র, শতে শীর্ষীয়, এই কথাটা মনে রাখো। ওকে, তাহলে একবীজপত্রী যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, দ্বিবীজপত্রী নিশ্চয় তার উল্টা হবে, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্যগুলা কি কি হবে? তাহলে এটার পাতার শিরাবিন্যাসটা কেমন? সমান্তরাল। আর এটার জালিকাকার, তাহলে জালিকাকার, এটা মনে রাখো। এটা যদি ট্রাইমেরাস হয় এটা হবে টেট্রামেরাস, টেট্রামেরাস বা পেন্টামেরাস, পেন্টামেরাস। তাহলে যদি মেরাস, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলগুলো কেমন হয়? টেট্রামেরাস। টেট্রামেরাস মানে কি? হয় চারটা হবে, হয় চারটা হবে, না হয় 8টা হবে, 12টা হবে, এমন, ঠিক আছে? আর পেন্টামেরাস মানে কি? হয় 5টা হবে, 10টা হবে, 15টা হবে, এভাবে আগাবে। ওকে, এরপর আসো ওদের যদি গুচ্ছমূল হয়, এদের হচ্ছে প্রধান মূল, প্রধান মূল, ঠিক আছে? ওদের যদি বীজপত্র শীর্ষ হয়, এদের হচ্ছে ভ্রূণপত্র শীর্ষ, ভ্রূণপত্র শীর্ষ। তাহলে বীজপত্রটা কেমন? বীজ সরি, হ্যাঁ, এদের ভ্রূণপত্র শীর্ষ, আর এদের হচ্ছে বীজপত্র। তাহলে কেমন হবে? এদের বীজপত্র হবে পার্শ্ব। ওকে, তাহলে ওদের যদি ভ্রূণপত্রটা পার্শ্বীয় হয়, এদের ভ্রূণপত্রটা যদি পার্শ্বীয় হয়, তাহলে এদের ভ্রূণপত্রটা কেমন হবে? সরি, ওদের ভ্রূণপত্র যদি শীর্ষীয় হয় তাহলে এদের ভ্রূণপত্রটা কেমন হবে? নিশ্চয়ই পার্শ্বীয়, তাই না? তাহলে দেখো এইগুলো হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। ওকে, এবং এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায়, এদের কি একবীজপত্রী, তার মানে বীজপত্র কয়টা বোঝা যাচ্ছে? বীজপত্র হচ্ছে একটা, এটাও একটা বৈশিষ্ট্য। আর দ্বিবীজপত্রী, এদের বীজপত্র কয়টা? বীজপত্র হচ্ছে 2টা, এই কথাটা মনে রাখো। শেষ। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যটা আমরা জানলাম। এবার আসো, একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র হচ্ছে পোয়েসিয়া। হ্যাঁ, এই গোত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে আসো, একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র হচ্ছে পোয়েসিয়া।
ঠিক আছে, তাহলে এই গোত্র সম্পর্কে আমাদের এইবার একটু জানতে হবে। পোয়েসিয়া এটা আসলে কি, এটার শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। পোয়েসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা আমাদের জানতে হবে। ঠিক আছে, পোয়েসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলাকে কি, এক নাম্বার মনে রাখো। আচ্ছা, এটার একটা ছন্দের মাধ্যমে পড়াই দিই, যেটা হচ্ছে আমি যেভাবে পড়তাম, স্পাইক ক্যালিস পা না মাই। ঠিক আছে, এবার মনে রাখো, এমনিতেই আমি পড়তাম স্পাইক ক্যালিস পানামাই, একসাথে পড়লো স্পাইক ক্যালিস পানামাই, স্পাইক ক্যালিস পানামা, শেষ। বুঝছো? তাহলে স্পাইকতে মনে রাখো স্পাইকলেট, স্পাইকলেট পুষ্পবিন্যাস, পুষ্পবিন্যাস। ঠিক আছে, এরপরে মনে রাখো এদের ফল যেটা, ফলটা হচ্ছে ক্যারিওপসিস, ক্যারি অফ অফ সিস। ওকে, এদের ফলটা দেখতে কেমন? পোয়েসিয়া গোত্রের ফলটা হচ্ছে ক্যারিওপসিস ধরনের। এরপরে মনে রাখো লিতে হচ্ছে পাতা, লিতে মনে রাখো লিগিউল যুক্ত, পাতা লিগিউল যুক্ত। হ্যাঁ, পাতা লিগিউল যুক্ত মানে কি, এই লিগিউল বিষয়টা কি, এটা নিয়ে তোমাদের একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, সেটা একটু দেখতে পারো তোমরা, লিগিউল বিষয়টা কি এটা বোঝার জন্য। ঠিক আছে, এরপর আসো শতে মনে রাখো পরাগধানী সর্বমুখ, পরাগধানী সর্বমুখ। ওকে, এরপরে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড পাতে মনে রাখো পালকের নাই, পালকের নাই, গর্ভমুণ্ড পালকের নাই। ওকে, এরপরে নাতে মনে রাখো এদের কাণ্ড যেটা, কাণ্ড নলাকার, নতে মনে রাখো কাণ্ড কেমন, কাণ্ড হচ্ছে নলাকার। এবং অমরা বিন্যাস, অমরা বিন্যাস গতদিনই পড়াইছি। অমর বিন্যাসটা কেমন? অমর বিন্যাস হচ্ছে বেজাল, হ্যাঁ, বা বেজাল মানে কি, মতে মূলীয়, এটা গতদিনই আমি তোমাদের পড়াইছি। বেজাল মানে কি? বেজাল মানে হচ্ছে মূলীয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, আরো কিছু উদাহরণ দেখা যায় তোমার হচ্ছে এই যে পোয়েসিয়া, এটা মনে রাখো, ঘাসের কথা মনে রাখো, এই পোয়েসিয়াকে বলা হয় ঘাস গোত্র। ঠিক আছে, এবং মজার একটা বিষয় হচ্ছে পোয়েসিয়া গোত্রের একটা উদাহরণ হচ্ছে বাঁশ। হ্যাঁ, তোমরা যে জিনিসটা মাঝে মাঝেই একজন আরেকজনকে দাও, সেটা হচ্ছে বাঁশ। ঠিক আছে, তো বাঁশ, বাঁশ হচ্ছে পোয়েসিয়া গোত্রের একটা উদ্ভিদ। ঠিক আছে, বাঁশ হচ্ছে পোয়েসিয়া একটা গোত্রের উদ্ভিদ। তো বাঁশকে, তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে, বাঁশকে আসলে ঘাস বলা হয়। ঠিক আছে, ঘাস তো তোমরা দেখছো, ঘাস আর বাঁশ দুটা কি একই রকম? একই রকম কিন্তু না। ঠিক আছে, কিন্তু তারপরেও বাঁশকে বলা হয় ঘাস, যেহেতু ঘাসের কিছু বৈশিষ্ট্যের সাথে বাঁশের কিছু বৈশিষ্ট্য মিল আছে। ঠিক আছে, এবং বাঁশ হচ্ছে পোয়েসিয়া গোত্রের উদ্ভিদ, এবং এটা পোয়েসিয়া যেহেতু ঘাস গোত্র, বাঁশকে বলা হয় ঘাস। বুঝতে পারছো? ওকে, তাহলে বাঁশ এক ধরনের ঘাস, নতুন একটা ইনফরমেশন পাইলা। এবং আরেকটা কথা বলতে পারি, ঘাসের কথা যদি চিন্তা করে দেখো, ঘাসের যে কাণ্ডটা, কাণ্ড কি ফাঁপা কাণ্ড, এটা গতকাল আমরা পড়ছি, তাই না? তাহলে এই ফাঁপা কাণ্ড, এই বৈশিষ্ট্যটাও তোমরা পড়তে পারো। এরপরে আরেকটা বৈশিষ্ট্য পড়তে পারো, সেটা হচ্ছে পত্রমূল, পত্রমূল কাণ্ড বেষ্ট। তোমাদের একটা ভিডিও দিয়ে দিব, ভিডিওটা দেখলে যথেষ্ট পরিমাণ ধারণা পাবা। হ্যাঁ, ঘাসের কথা চিন্তা করলে কিন্তু চার পাঁচটা ইয়ে হয়ে যায়। শিক্ষা বোর্ডের, শিক্ষা বোর্ডের ফেভারিট হচ্ছে ঘাস। শিক্ষা বোর্ড আবার কি? বুঝি নাই, কি বলছো?
আচ্ছা, আসো, তোলা হয়েছে হয়তো। আসো, আমি আরেকটা জিনিস তোমাদের পড়াবো। সেটা হচ্ছে এডুকেশন বোর্ড। ঠিক আছে, সেটা হচ্ছে যে স্পাইকলেট আছে না। আমি অনেক কিছু বাদ দিতে চাইছিলাম, কিন্তু আসলে দেখলাম যে বাদ দিয়ে লাভ নাই। হ্যাঁ, এখানে যেহেতু এসএসসি 25-এও আছো অনেকে, এবং এসএসসি 24-এরও তো সামনে অ্যাডমিশন দিবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেক কিছু বাদ না দিয়ে আমি মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো পড়াইছি তোমাদের। ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিসগুলো পড়াইছি, এখান থেকে এমসিকিউ সিকিউ সবই আসবে। ঠিক আছে, তো এই যে এটাও পড়াই দিই, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। স্পাইকলেটের স্পাইকলেট, ধানের যে ধানের কথা চিন্তা করো বা ঘাসের কথা চিন্তা করো, এদের যে পুষ্পবিন্যাস সেটা হচ্ছে স্পাইকলেট ধরনের। ঠিক আছে, তাহলে স্পাইকলেটের গঠনটা কেমন সেটা আমরা একটু দেখি। স্পাইকলেটের ডায়াগ্রাম, স্পাইকলেটের ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে স্পাইকলেটের ডায়াগ্রামটা কেমন? প্রথমেই এরকম একটা দাগ দিবা। আচ্ছা, এটা হচ্ছে একটি স্পাইকলেট। স্পাইকলেটে এই যে এই অংশটা, এটাকে বলা হয় গ্লুম। এই জিনিসটা, এটাকে বলা হয় গ্লুম 1। ঠিক আছে, এটাকে বলা হয়, এটাও হচ্ছে গ্লুম গ্লুম 2। তাহলে এটা কি? এটা হচ্ছে গ্লুম 3, গ্লুম 3। ঠিক আছে, তো এই গ্লুম 1 আর গ্লুম 2 এর মধ্যে কোনো ধরনের পুষ্প থাকে না। এই কারণে এই দুটা গ্লুমকে বলা হয় শূন্য গ্লুম, শূন্য গ্লুম। ঠিক আছে, এটাকেও বলা হয় শূন্য গ্লুম। ক্লিয়ার? কিন্তু গ্লুম 3 যেটা, এটার আবার একটা নাম আছে, এটাকে বলা হয় লেমা। এটাকে বলা হয় লেমা বা মঞ্জরি পত্র, বা মঞ্জরি পত্র। ঠিক আছে, আর এটা এটাকে আবার বলা হয় ওই যে প্যালিয়া, একটু আগে যে নামটা দেখছো, এটাকে বলা হয় পালিয়া বা উপমঞ্জরি পত্র। ঠিক আছে, এটা হচ্ছে উপমঞ্জরি পত্র, উমপ। ওকে, এটাকে বলা হয় উমপ। এরপরে এই অংশটা, এটা হচ্ছে লোডিকিউল, লোডিকিউল। এটা হচ্ছে পুংকেশর, এবং এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। ওকে, তাহলে এ হচ্ছে বিষয়। তাহলে স্পাইকলেটের ডায়াগ্রাম পরীক্ষায় যদি আসে, তোমরা অ্যান্সার করবা এইভাবে। ওকে, ঠিক আছে। তাহলে আসো, আমরা পোয়েসিয়া যেহেতু পড়লাম, আমরা পোয়েসিয়া যেহেতু পড়লাম, আমাদের এবার পড়তে হবে মালভাসিয়া। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ আহ, গোত্র হচ্ছে মালভাসিয়া। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলে দিই। পোয়েসিয়া গোত্রের কিছু
উদাহরণ আছে, যেমন ধান। ধানের বৈজ্ঞানিক নাম কি বলতো? অরাইজা সাটিভা, তাই না? এটা তো তোমরা প্রত্যেকে জানো, অরাইজা সাটিভা। হ্যাঁ, এরপরে কি আছে? ধান, গম, ঠিক আছে, ভুট্টা। ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামায়াস। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিটিকামা স্টিভাম। ঠিক আছে, এরকম। তারপরে কি আছে? বাঁশ আছে, ব্যাম্বোসা ব্যাম্বোস। হ্যাঁ, এরকম অনেকগুলো উদ্ভিদ আছে। তো এদের যে কয়টা পারো বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ রাখবা, যে কয়টা পারো। আমি তোমাদেরকে নোট দিয়ে দিব, আমার কাছে নোট রেডি, তোমাদেরকে খালি পিডিএফ করে এটা দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নাই। তো যে কয়টা পারো বৈজ্ঞানিক নাম মুখস্থ করার চেষ্টা করবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা পরীক্ষায় আসবেই, লিখে নাও, সেটা হচ্ছে পোয়েসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব, এটা পরীক্ষায় আসবেই, মাস্ট। ঠিক আছে, তো অর্থনৈতিক গুরুত্ব আসলে এদের মানে উদ্ভিদ গুলা কি কি, এগুলোর দিকে তাকাইলেই বোঝা যায়। হ্যাঁ, তোমার পড়তে হবে না, তুমি বানায় লিখতে পারবা। কিভাবে বানায় লিখবা দেখো, অর্থনৈতিক গুরুত্বটা কি আসলে। পোয়েসিয়া গোত্রের উদ্ভিদগুলা কি কি? ধান, গম, ভুট্টা। একটু চিন্তা করে দেখো লজিক্যালি, মানুষের প্রধান খাদ্য কি? ভাত। মানে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি? ভাত। শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রায় 60% মানুষ এই ভাতের উপর নির্ভরশীল। ঠিক আছে, তার মানে কি এই পোয়েসিয়া গোত্রের ধানের উপরে অন্য কিছু আছে? তারপর দেখো, গম থেকে রুটি হয়, ভুট্টা থেকে হাবি জাবি অনেক কিছু হয়। ঠিক আছে, খই হয়। হ্যাঁ, তো বইয়ে সুন্দর করে লেখা আছে, এই কথাগুলোই জাস্ট সুন্দর করে সাজায় একটা বড় করে লিখে নিবা। ঠিক আছে, তো আমি আর এটা লিখে দিচ্ছি না, সময় নষ্ট করতেছি না এটা পেছনে। ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক গুরুত্ব এটা পরীক্ষা আসবেই আসবে। ঠিক আছে, তো বইয়ে সুন্দর করে লেখা আছে, অর্থনৈতিক গুরুত্বগুলা কি সেটা সুন্দর করে পড়বা। ওকে, এরপর আসো মালভাসিয়া গোত্র। এরপর আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র হচ্ছে মালভাসিয়া। মালভাসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, মালভাসিয়া গোত্রর বৈশিষ্ট্য বোঝার জন্য তোমরা জবা ফুলের কথা চিন্তা করতে পারো। জবা ফুল হচ্ছে মালভাসিয়া গোত্রের একটা অন্যতম উদ্ভিদ। তো জবা ফুলের জবা ফুলের বৈশিষ্ট্যগুলা আমরা অলরেডি অনেকগুলা পড়ে ফেলছি। ঠিক আছে, জবা ফুলের অনেকগুলা বৈশিষ্ট্য আমরা পড়ছি। তার মানে কি, ওখান থেকে যদি তুমি তুলে দাও কয়েকটা কথা, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমি কয়েকটা বলে দিই। দেখো, জবা ফুলের কচি যে কাণ্ডটা, হ্যাঁ, কচি যে কাণ্ডটা, এটা নিয়ে একটু চাপ দিবা। কচি কাণ্ডটা নিয়ে একটু চাপ দিবা, দেখবা যে কচি কাণ্ডটা থেকে নরম পিচ্ছিল কিছু পদার্থ বের হচ্ছে। ঠিক আছে, কচি কোন একটা কাণ্ডকে চাপ দিলে তো এরকম হয়, তাই না? তাহলে মনে রাখো, 1 নম্বর যে বৈশিষ্ট্য, এটার কচি কাণ্ড। কচি কাণ্ড, রোমশ ও পিচ্ছিল পিচ্ছিল মিউসিলেস পূর্ণ। পূর্ণ, ঠিক আছে। এরপরে মনে রাখো, 2 নম্বর হচ্ছে এদের মুক্ত উপপত্র বিদ্যমান। তারপর 3 নম্বর কথা চিন্তা করে দেখো, জবার উপবৃতি, বৃতি এগুলো আছে না? তার মানে কি, উপবৃতি, বৃতি বিদ্যমান, তাই না? তাহলে উপবৃতি, বৃতি এগুলো হচ্ছে উপবৃতি, বৃতি বিদ্যমান। এরপরে এদের পাপড়িটা কেমন বলতো? পাপড়ি টুইস্টেড। পাপড়িটা কেমন? পাপড়ি হচ্ছে টুইস্টেড। ঠিক আছে, এরপরে এদের 5 নম্বর অমরা বিন্যাস কি বলো দেখি। জবা ফুলের অমরা বিন্যাসটা কেমন তোমাদের মনে আছে কিনা বলো দেখি।
কে কে আছো এখন? সুমিত বলো দেখি, জবা ফুলের অমরা বিন্যাস, অমরা বিন্যাস তো গতকাল পড়ছো তাই না? অমরা বিন্যাসটা কেমন? ওই যে বিএফএমপি আশা, আশাটা মনে নাই? এতে কি এক্সাইল, এই পাঁচটা আবার কি? অমরা বিন্যাস বলছি, অমরা বিন্যাস। অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়, একদম ঠাঠা মুখস্থ করতে বলছিলাম না গতকাল, অক্ষীয় বা এক্সাইল। ঠিক আছে, এরপরে 6 নম্বর হচ্ছে পুংকেশর, পুংকেশর অসংখ্য, অসংখ্য ও একগুচ্ছ, একগুচ্ছ। এরপরে 7 নম্বর হচ্ছে পুংকেশরের সাথে কি পরাগধানী আছে, পরাগ, পরাগধানী। পরাগধানী মনে রাখো এক প্রকোষ্ঠী এবং বৃত্তাকার, এক প্রকোষ্ঠী, প্রকোষ্ঠী এবং দেখতে কেমন, এক প্রকোষ্ঠী ও বৃত্তাকার, বৃত্তাকার। এরপরে 8 নম্বর, 8 নম্বর আর কি বলা যেতে পারে, এদের ফলটা কেমন? ফল হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুল বা বেরি। ঠিক আছে, এটা হচ্ছে এদের ফল। ওকে, তাহলে এ হচ্ছে মালভাসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে আমি মালভাসিয়া গোত্রের যদি কিছু উদাহরণের কথা চিন্তা করি, কিছু উদাহরণ দিই, তাহলে 1 নম্বর যে উদাহরণটা আসে, 1 নম্বর যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে জবা। ঠিক আছে, তাহলে জবার অর্থনৈতিক গুরুত্ব আমাদের অবশ্যই পড়তে হবে। মালভাসিয়া গোত্রের, ওটা পোয়েসিয়া গোত্রের যেমন অর্থনৈতিক গুরুত্ব আমরা পড়ছিলাম, অর্থনৈতিক গুরুত্ব যেমন আমরা পোয়েসিয়ার ক্ষেত্রে পড়ছিলাম, মালভাসিয়ার ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে, তাই না? তাহলে মালভাসিয়ার ক্ষেত্রে 1 নম্বর উদাহরণটা হচ্ছে জবা। জবার অনেক উপকার আছে ভাই, হ্যাঁ, বই বই খুলবা দেখবা যে জবার অনেক কথা লেখা আছে। ঠিক আছে, যেমন জবা, চুলের যদি কারো সমস্যা থাকে, ঠিক আছে, জবার যে রসটা এটা লাগাইতে পারো চুলে। ঠিক আছে, চুলে লাগাইলে চুল ঘন হবে, কালো হবে। ওকে, এরপরে জবার কুচি যে কাণ্ডটা থাকে, কুচি পাতা, এটা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে খাওয়া যায়, শারীরিক যে দুর্বলতা আছে সেটা কেটে যাবে। ঠিক আছে, এরপরে জবা হচ্ছে আরশ রোগের ভালো ঔষধ একটা। ঠিক আছে, এরকম অনেকগুলা জবার উপকারিতা আছে। এছাড়া আহ পূজার কথা চিন্তা করো, দেখো পূজার সময় জবার ফুল কিন্তু লাগে। ঠিক আছে, তাহলে পূজার একটা প্রধান উপকরণ হচ্ছে জবা। হ্যাঁ, তাহলে এগুলোই কিন্তু অর্থনৈতিক গুরুত্ব। তোমাকে যদি মালভাসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখতে দেয়, তাইলে এই কথাগুলো লিখে দিবা। এরপর আসো মালভাসিয়া গোত্রের দ্বিতীয় উদ্ভিদ হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স। ঠিক আছে, ঢেঁড়সের অনেকগুলো উপকার আছে, পুষ্টিগুণ আছে ঢেঁড়সের। ঠিক আছে, যেমন ঢেঁড়স হচ্ছে একটা রোগ আছে বহুমূত্র, এই বহুমূত্র রোগের ঔষধ হচ্ছে ঢেঁড়স। ঠিক আছে, এরপরে আহ ঢেঁড়স যদি খাও, এটা খাইলেও, ঢেঁড়স খাইলেও এই যে জবা ফুলের যেমন বললাম না শারীরিক দুর্বলতা কেটে যায়, ঢেঁড়স খাইলেও এমন শরীরের যে দুর্বলতা এটা কেটে যাবে। হ্যাঁ, এছাড়া কি যেন একটা চর্মরোগ, চর্মরোগেরও মনে হয় ঔষধ হচ্ছে ঢেঁড়স। ওকে, এরপরে এখানে 3 নম্বর যে উদাহরণটা সেটা হচ্ছে মেস্তা পাট, মেস্তা পাট। মেস্তা পাট থেকে কি হয়, তুলা হয়। ঠিক আছে, এরপরে 4 নম্বর হচ্ছে কেনাফ, এখান থেকেও তুলা হয়, তুলা থেকে কি উন্নত মানের সুতা হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মালভাসিয়া গোত্রের আহ অর্থনৈতিক গুরুত্ব। কেনাফ, সরি হয়েছে কেনাস না, কেনাফ। এরপরে 5 নম্বর হচ্ছে মরিচ ফুল, মরিচ, মরিচ ফুল। এরপরে 6 নম্বর হচ্ছে স্থল পদ্ম, 7 নম্বর হচ্ছে আহ টিউলিপ ফুল, ইন্ডিয়ান টিউলিপ ফুল। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মালভাসিয়া গোত্রের, মালয়েশিয়া গোত্রের উদাহরণ। এদের অর্থনৈতিক গুরুত্বটা এটা মনে রাখবা। ওকে, ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, আশা করি
যা পড়াইছি এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, যে দু একটা বিষয় আমি এক্সট্রা ভাবে পড়তে বলছি সেই দু একটা বিষয় এক্সট্রা ভাবে পড়বা, ঠিক আছে? তাহলে আজকে আর নতুন অধ্যায় শুরু করতেছি না। আমরা একটু কম করে পড়তে চাইছিলাম, কিন্তু আসলে ভেবে দেখলাম যে কম করে পড়ায় লাভ নাই, পুরাটাই পড়ায় দিই, ঠিক আছে? এর মধ্যে থেকে তোমাদের মোটামুটি বেশিরভাগ অংশই কভার করে দিছি এই অধ্যায়ে, ঠিক আছে? খুব অল্প অংশ বাকি আছে। ওকে, আজকে আর নতুন অধ্যায় শুরু করছি না, এতটুকুই পড়ো যতটুকু পড়াইলাম। ওকে, আর কালকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, ক্লিয়ার? ঠিক আছে, কালকেও সম্ভবত আমাদের ক্লাসটা সকালেই করতে হবে, ঠিক আছে? সম্ভবত সকালেই করতে হবে ক্লাসটা। ওকে, তো সকালে একটু মেন্টালি প্রিপারেশন নিও। ওকে, ঠিক আছে, শেষ করে দিলাম।